আচ্ছা, আমরা আবার ফিরে এসেছি এই প্রবলেমটা নিয়ে। আমি আশা করি যে তোমরা নিজেরা হয়তো এই প্রবলেমটা অলরেডি সলভ করে ফেলেছো। যদি না করে থাকো তাও আমি এই প্রবলেমটা এখন সলভ করে দিব। দেখো ঘটনাটা কি, একটা কোণা ছিল, সে কি স্থির অবস্থায় ছিল। তারপরে কি হলো, তার সমতরণে একটা সরলরেখা বরাবর সে চলতে শুরু করলো। সমতরণে তার উপর একটা ত্বরণ কাজ করেছে। কতক্ষণ কাজ করেছে? 2 সেকেন্ড জুড়ে। এখন সে 1 মিটার যাত্রা করেছে, এই টাইমের ভিতরে 1 মিটার যাত্রা করেছে। তার কি কোনো আদিবেগ ছিল? ছিল না। তাহলে এস সমান ইউটি বলে কোনো কিছু ব্যাপার থাকবে না, এস সমান হাফ এটি স্কোয়ার, ওইটা থেকে আমরা বলতে পারি। দেখো সে স্মরণ করেছে 1 মিটার সমান হাফ এটি স্কোয়ার, ওই জায়গাটা থেকে আমরা পাচ্ছি 1 সমান হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। সময় যেটা, সময় কতটুকু লেগেছে? 2 সেকেন্ড। তাহলে আমরা কাটাকাটি করে দিয়ে যা পাচ্ছি তা হলো গিয়ে 2a, বা a সমান পাচ্ছি হাফ। আমরা a এর মান পেয়েছি হাফ, অর্থাৎ ত্বরণ হলো গিয়ে হাফ। আমরা এই আইডিয়াটা ইউজ করে সাথে সাথে বুঝাইতে পারি এই জায়গায় তার বেগটা কত হয়েছে। আমরা নিশ্চয়ই জানি যে v সমান u প্লাস at, তার তো কোনো আদিবেগ ছিল না, তাহলে v সমান at, v সমান at। এখন a এর মান আমি জেনে ফেলেছি হাফ, সময় গেছে 2 সেকেন্ড, তাহলে 2, হাফ আর 2 কাটাকাটি গিয়ে যা থাকে তা হলো গিয়ে 1, অর্থাৎ এই ক্ষেত্রে তার যে বেগটা সেটা হলো গিয়ে 1 মিটার পার সেকেন্ড। এই যে বেগ হলো, তার যে 1 মিটার পার সেকেন্ড বেগ হলো, ত্বরণ তো সরিয়ে ফেলা হয়েছে, এখন কি হবে? এখন সে 1 মিটার পার সেকেন্ড বেগেই সামনে এগোতে থাকবে। পরবর্তী 1 মিটার যেতে কোণাটির কতটুকু সময় লাগবে? যেহেতু তার বেগ 1 মিটার পার সেকেন্ড, পরবর্তী 1 মিটার যেতে তার 1 সেকেন্ডই সময় লাগবে। এতই সহজ ছিল প্রবলেমটা। আচ্ছা, এখন যারা লাইভ ক্লাসটি করছো তোমরা এখনই লাইভ ক্লাসটি শেয়ার করে ফেলো, যাতে এখনো যারা লাইভ ক্লাসে আসেনি তারা লাইভ ক্লাসটিতে জয়েন করতে পারে। সবাই মিলে ক্লাস করতেই তো সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য, তাই না? আচ্ছা দেখো, এখন আমরা ধরো আগাই নেক্সট প্রবলেম। এখনকার প্রবলেমগুলো দেখবা যে একটু পরের চ্যাপ্টারের প্রবলেমটা কেমন, ঠিক পরের চ্যাপ্টার না, বুলেটের প্রবলেমটা বাকি থেকে গেছে। আমরা বুলেট বিষয়কে এই প্রবলেমটা একটু দেখিয়ে যাই। দেখো বুলেট জিনিসটা কি, দেখা যায় কি তুমি খুব দ্রুত গতিতে একটা হাই স্পিডে বুলেট মেরেছো, কি হচ্ছে? বুলেটটা চলে যাচ্ছে, কাঠ ভেদ করে ভিতর থেকে ভিতরে চলে গেল, বুলেটটা চলে গেল। একটা সময় কি থেমে যাবে না? স্বাভাবিকভাবেই এই যে কোনো কাঠ যদি রাখো, তুমি একটা দেয়ালের ভিতরে যদি বুলেটটা পাঠাও, দেয়ালের বাধা দেওয়ার একটা ক্ষমতা আছে, সে একটা বল দেয়। এই বলের কারণে বুলেটের বেগটা আস্তে আস্তে করে একটু একটু করে কমতে থাকে। এন্ড বুলেটের বেগটা কমে গিয়ে এক সময় হয়তো তার বেগটা একদম জিরো হয়ে যাবে। একটা বুলেট কোন দেয়ালের মধ্য দিয়ে 2 ইঞ্চি ঢুকেছে, ঢুকার পরে কি হলো? তার বেগ অর্ধেক হারিয়েছে। কতটুকু? হাফ। এই ধরনের যে প্রবলেমগুলো তুমি যদি নর্মাল প্রসিডিউরে সলভ করতে যাও যথেষ্ট টাইম লাগে, কিন্তু তোমাকে আমি এখন একটা শর্টকাট দেখাবো। এটা শর্টকাট দেখাতে বলছি এই কারণে যে এই প্রবলেমগুলো প্রচুর আসে অ্যাডমিশনে। এখন এই ক্ষেত্রে শর্টকাট একটু মুখস্থ রাখা যায়। দেখো শর্টকাটটা কি, যদি বুলেটটা এস দূরত্ব অতিক্রম করতে গিয়ে তার বেগ 1/n হারায়। আমি 1/n বলেছি এই কারণে যে সবসময় তারা বলে যায় যে বেগ হারিয়েছে 1/3 অংশ, অথবা 1/10 অংশ, হাফ অংশ, এই ক্ষেত্রে যেমন 1/2 অংশ। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ক্ষেত্রে n বলতে বুঝি আমরা 2কে। আর সে দূরত্ব অতিক্রম করেছে কতটুকু? সে ক্ষেত্রেও 2 ইঞ্চি সে ঢুকেছে, অর্থাৎ দূরত্ব অতিক্রম হয়েছে 2। এখন প্রশ্ন হলো বুলেটটা দেয়ালের ভিতরে আর কতটুকু ঢুকবে? খুব সহজে এই যে s(n-1) ডিভাইড বাই 2n-1, এই সূত্র থেকে এটা আমরা বের করে ফেলতে পারি। s আমরা দেখেছি 2, n 2-1² ডিভাইড বাই 2-1। আমরা যখন হিসাব করে দেখব যে হ্যাঁ s(n-1)² আমরা দেখেছি এখান থেকে n-1²। বুলেট যখন s দূরত্ব অতিক্রম করে আমরা দেখেছি 2 ইঞ্চি ঢুকলো, তার বেগ হারিয়েছে অর্ধেক, অর্থাৎ m এর মান আমরা পেয়েছি 2, 1/1 বেগ অর্ধেক হারায় বুলেটটি দেয়ালের ভিতরে আর কতটুকু ঢুকবে? আমরা দেখে ফেলেছি যে n এর মান 2 হচ্ছে, আর যাবে s(n-1)²। আমরা দেখেছি 2 আছে এবং নিচে আছে কি 2n-1, এক্ষেত্রে 2 × 2 - 1।
সাথে সাথে যা পাচ্ছি উপরে থাকছে 2 নিচে থাকছে 3, অর্থাৎ 2/3 ইঞ্চি যাবে। পুরো ব্যাপারটা কি হলো, যদি ধরো একটা বুলেট সে প্রথমত 2 এই যে এস দূরত্ব অতিক্রম করে ফেলেছে, অতিক্রম করার পরে এখন কি হয়েছে, সে আরো কিছু দূর যাবে, অলরেডি তার বেগটা হারিয়েছে 1/n পরিমাণ বেগ হারিয়েছে, সে যাবে s n-1 হোল স্কয়ার ডিভাইড বাই 2n-1 এই পরিমাণ। আচ্ছা, এখন পরবর্তীতে এখন আমরা চলে যাব বস্তু উপরে ছুঁড়ে মারলে অথবা বস্তুকে নিক্ষেপ করলে প্রাস এই বিষয়ে কিছু আইডিয়া গুলোতে। এর আগে তোমরা বলো এতক্ষণ পর্যন্ত যা যা বলেছি তার ভিতরে সবকিছু যদি বুঝে থাকো তোমরা সকলে কমেন্ট করে জানাও যে ডান। আচ্ছা, আমরা দেখি আচ্ছা তানিয়া বলেছে হ্যালো, হ্যাঁ সবাই এসেছে, বাফারিং হচ্ছে। আচ্ছা, এখন নেটে একটু প্রবলেম দেখা দিচ্ছে আমাদের, আসলে কিছুটা প্রবলেম দেখা দিচ্ছে আমাদের সাবমেরিন কেবলে, এটা পুরো দেশেই আসলে একটু প্রবলেম হচ্ছে, তো একটু বাফারিং হতে পারে। দেখো 1 ইঞ্চি ইকুয়াল টু, আচ্ছা আবার চলে এসেছি, হাসান মাহমুদ মামুন জানিয়েছে, ধন্যবাদ। তোমরা সকলেই চলে আসো আবার। এখন আমরা মূল যে লাইভ ক্লাসটা সেখানে আবার চলে যাচ্ছি, যে মূল ক্লাসে বস্তুকে যখন খাড়া আমরা উপরে ছুড়ে দেব তখন কি কি হবে সেই বিষয়ে। খাড়া যখন উপরে ছুড়ে দেব জিনিসটা হয় কি, অভিকর্ষ ত্বরণ কাজ করে। অভিকর্ষ বল নিশ্চয়ই তুমি জানো যে যখন অভিকর্ষ বল থাকার কারণে কি হয়, আমরা যখন উপরে লাফ দিই আবার নিচে ফিরে আসি, এই অভিকর্ষ বল একটা ত্বরণ তৈরি করে। এই যে ত্বরণটা, এই ত্বরণকে আমরা বলে থাকি অভিকর্ষজ ত্বরণ। দেখো অভিকর্ষ ত্বরণ থাকার কারণে কি হচ্ছে, যখন কিনা উপর থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয় সে কি হয়, অনেক বেশি বেগে নিচের দিকে নামতে থাকে। কারণ কি, তখন অভিকর্ষ ত্বরণ থেকে জি এটা প্লাস হিসেবে। আবার যখন ধরো কোনো বস্তুকে আমি উপরের দিকে ছুঁড়ে মারছি, অনেক বেশি বেগে হয়তো আমি বস্তুটাকে ছুঁড়ে মারছি, কিন্তু আস্তে আস্তে কি হয়, বস্তুটা স্লো হতে থাকে। স্লো হতে হতে এক জায়গায় গিয়ে তার বেগটা 0 হয়ে যায়, তারপরে সে আবার নিচের দিকে নামতে থাকে। তাহলে পুরো ব্যাপারটা যা হচ্ছে, ভি সমান আমরা দেখতে পাচ্ছি ভি সমান ইউ প্লাস জিটি। এটা কখন, যখন কোনো একটা বস্তু উপর থেকে নিচে ফেলা হয় তখন জিটা পজিটিভ। আবার এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই এইচ বলতে আমরা কি বুঝি, ধরো বস্তুকে উপর থেকে নিচে মারছি, সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা হলো এইচ। এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। অথবা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, এই ক্ষেত্রে একই জিনিস, শেষ বেগটা কি হচ্ছে। কিন্তু যখন আমি কোনো বস্তুকে উপরে ছুঁড়ে মারছি তখন দেখা যায় যে সময়ের সাথে সাথে বেগটা কমতে থাকে। আমরা বেশি বেগে মারি, তারপরে আস্তে আস্তে কমতে থাকে। এই যে দেখো মাইনাস আছে, এই জন্য কমে। আবার এই যে এইচটা, যতই উপরের দিকে ছুঁড়ে মারছো তখন আস্তে আস্তে বেগটা কমছে, শেষমেশ আমরা একটা হিসাব পেয়ে থাকি। আমরা এই হিসাবটা মতেই বেশ কিছু গাণিতিক সমস্যা সলভ করব। আসলে শুরু করে দেই বেশ কিছু গাণিতিক সমস্যা, এবং আমাদেরকে আমার যে ক্যালকুলেটর সে তো তোমরাই, এবং তোমরা ক্যালকুলেটর নিয়ে বসো, কারণ আমরা গাণিতিক সমস্যায় চলে আসছে। দেখো আমাদের একটা ভালো গাণিতিক সমস্যা হলো, এই যে এই দালানটা, সেই দালানের ছাদ আছে, সেই ছাদ থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বলকে আমি ছুঁড়ে মারবো। এই দালানের এখান থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারলাম এইভাবে, আদিবেগ 20 মিটার পার সেকেন্ড ইউ। এখন 2 সেকেন্ড পর বলটির অবস্থানটা কোথায়, বলটার যে অবস্থান এটা তো হবে h সমান ut মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই সূত্র থেকে আমরা এই অবস্থানটা বের করে নিয়ে আসতে পারি। আমরা এই ক্ষেত্রে সবই কিন্তু জানি। আমরা জানি যে আদিবেগটা কত ছিল, 20 মিটার পার সেকেন্ড, বসালাম এখানে 20। সময় কত সময় পরে বলেছে, 2 সেকেন্ড পরে, তাহলে এখানে বসালাম 2 মাইনাস হাফ জি যেটা সেটা হলো গিয়ে 9.8 ইন্টু টি স্কোয়ার। সময় কতটুকু গেছে, সময় হলো গিয়ে 2 স্কোয়ার। এখন হিসাব করে যখন আমরা দেখবো যে 40 মাইনাস এখানে 4.9 ইন্টু 2 স্কোয়ার, তোমরা সকলেই ক্যালকুলেটর দিয়ে বের করে আমাকে জানাও যে এই বলটা হয়তো কোনো একটা কিছু ছুঁড়ে মারা হয়েছে, একটা বল ছুঁড়ে মারা হয়েছে, সেই বলটা এখন কত উচ্চতায় আছে, সরণটা কতটুকু হয়েছে আমাকে জানাও তোমরা। আমি দেখি তোমরা জানো শুরু করেছে কিনা। সুলতান মাহমুদ জানিয়েছে ডান, নাইস। রাফির ভাই জানিয়েছে আচ্ছা, অনেক সুন্দর হচ্ছে, ধন্যবাদ।
তানভীর মাহমুদ, আচ্ছা তৌসিফুর রহমান ডান, আচ্ছা ধন্যবাদ, তোমরা সকলেই দেখা যাচ্ছে ডান বলেছো। আচ্ছা হাসান মাহমুদ মামুন বলছে কারেন্ট ছিল না। ভাইয়া এই ক্লাসটা শেষ হলে তুমি আবার ওইটা রিপিট পাবে, অথবা আমরা ইউটিউবেও এই ক্লাসগুলো আবার আপলোড করে দেই। আচ্ছা এখন দেখো, আমরা এখন দেখি 2 সেকেন্ড পরে বলটির অবস্থান কোথায়। এই পার্টটা আমরা দেখে ফেলেছি। আমরা জানি যে 40 মাইনাস আমরা দেখেছি কত হয়েছে 4.9 ইন্টু 2 স্কয়ার। শেষমেশ দেখা যাচ্ছে 4.9 ইন্টু 2 স্কয়ার মানে দেখা যাবে 4.9 ইন্টু 4। আমরা ক্যালকুলেটর যদি ইউজ করি তাহলে দেখবো হয়তো 19.6 বা এরকম কিছু একটা এসেছে। যা থাকবে তা হয়তো 20 মিটারের কিছু বেশি। ব্যাপারটা দিয়ে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে এখান থেকে 20 মিটার উঁচুতে, এইখান থেকে 20 মিটার উঁচুতে বলটা আছে। তুমি কি করেছিলে? তুমি বলটা ছুঁড়ে মেরেছিলে 20 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ 1 সেকেন্ডে যায় 20 মিটার। এখন 2 সেকেন্ডে কি তার 40 মিটার যাওয়ার কথা না? কিন্তু যায়নি, কারণ হলো গিয়ে এই যে আমাদের সেই অভিকর্ষজ ত্বরণ, এই ত্বরণটা তার বেগকে একটু কমিয়ে দিয়েছে। ফলে সে এখন যা হয়েছে তার সে এখন যেতে পেরেছে হয়তো 20 মিটারের একটু বেশি, সে আর 40 মিটার যেতে পারেনি। আচ্ছা 20.4 মিটার আমাকে জানিয়েছে হাফিজুর রহমান। মোহাম্মদ সাজ্জাদ হোসেন তোমারটাও 20.4 মিটার। ওকে, এইটাই তাহলে কারেক্ট অ্যান্সার, যে হ্যাঁ 20.4 মিটার উচ্চতায় এখন বস্তুটা আছে। এখন তোমরা সকলেই আমার মনে হয় একটা জিনিস জানো, একটা পুরাতন সূত্র আছে, h সমান মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা কখন দেখা যায় যে উপর থেকে কোনো এক জায়গায় বস্তুটা ছুঁড়ে মেরেছো, সে আবার নিচে হয়তো গিয়ে পড়ছে, এইরকম ক্ষেত্রগুলোতে আমার এই সূত্রটা কাজে লাগে। কিন্তু কথা হলো সবসময় যে এই সূত্রটা আসলে এসেছে কোত্থেকে? এটা আসলে মূল সূত্র h সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, যেটা সেটাই মূল সূত্র, সেটাকে একটু পাল্টে লেখা হয়। জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এই প্রবলেমটার মাধ্যমে। ধরো প্রবলেমটা এরকম যে ঢাকা ভার্সিটিতে এসেছিল এই প্রবলেমটা, এই দালানের ছাদ হতে 19.5 মিটার সেকেন্ড বেগে একটা বল ছুঁড়ে মেরেছি আমি। বল ছুঁড়ে মেরেছি এবং 5 সেকেন্ড পরে বলটি মাটিতে গিয়ে পড়েছে। আচ্ছা মাটি দিয়ে গিয়ে পড়েছে, আমরা জানি সরণ বলতে কি বোঝায়, আদি অবস্থান এবং শেষ অবস্থান। তাহলে সরণ হয়েছে এই যে দালানের যে উচ্চতাটা তারই সমান, তাকে ছুঁড়ে মারা হয়েছিল, সে উপরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে সে নিচে চলে এসেছে, কিন্তু সরণ কিন্তু সে এতটুকুই হয়েছে। এই আইডিয়াটা আমরা ব্যবহার করব। আমাদের দরকার h এর মান। দেখো তো h এর মানটা কিভাবে বের করা যায়। h সমান আমরা জানি ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু তুমি উপরে ছুঁড়ে মেরেছো, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ইউ হলো গিয়ে 19.5 এবং টি যেটা সেটা হলো গিয়ে 5 সেকেন্ড মাইনাস হাফ জিটি স্কোয়ার, মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। আমরা দেখেছি যে টি বলতে 5 সেকেন্ড, তাহলে 5 স্কোয়ার। এখন যদি বলা হয় আমার h এর মানটা কত আসছে, আমরা দেখি তো h এর মানটা কত আসছে। তোমরা ক্যালকুলেটর ইউজ করো এবং আমাকে জানাও যে h এর মানটা কত আসছে। 19.5 ইন্টু 5 আর এখানে আছে, তোমরা ক্যালকুলেটর ইউজ করলে দেখবা যে h ইকুয়াল টু আসছে -25 মিটার। এই যে -25 মিটার, এই নেগেটিভ দিয়ে কি বোঝায়? এটা আসলে বোঝায় ধরো বস্তুটা এখান দিয়ে শুরু করেছিল, একটু পরে বস্তুটা নিচে নেমে গেছে, এই যে জায়গাটা পরিবর্তিত হয়েছে, নিচে নেমেছে, তাই এটা হলো গিয়ে মাইনাস, উপরে থাকলে তখন প্লাস। তুমি এইভাবে চিন্তা করতে পারো। অথবা দেখো আমাদের যেহেতু -25 মিটার এসেছে, এটা তো আর বস্তুর উচ্চতা হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। এই জন্য আমরা কি সূত্র ইউজ করেছিলাম, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। যখন উপরে ছুঁড়ে মারা হয়, সেটা আরো নিচে গিয়ে পড়ে, তখন আমরা কি করি, যেন মাইনাসটা না আসে, সূত্রটা পাল্টে দিয়ে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার রাখি না, করি কি মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এইটা ব্যবহার করা শুরু করে দেই। আমরা এখন থেকে হয়তো এই সূত্রটাই ব্যবহার করব। এই সাইনটা দিয়ে শুধু বোঝাবে যে হ্যাঁ উপরে নিচে জাস্ট এইটুকু, নাথিং মোর। এখন দেখো আমরা এই বিষয়ে বেশ কিছু সমস্যায় চলে যাব। ইট ইজ 25। আচ্ছা এটা মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছে 25, আমি জিজ্ঞেস করেছিলাম আই থিংক 25 সাজ্জাদুল ইসলাম বা ক্যালকুলেটর ছাড়াই। মতিউর রহমান 25,
মোহাম্মদ আরিফিন 25। ওকে, তোমরা অনেকেই সবাই বলতে গেলে রাইট অ্যান্সার দিয়েছো যে হ্যাঁ 25 মিটার। দালানটার উচ্চতা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে 25 মিটার। আচ্ছা, পরবর্তীতে দেখো আমরা এখন কি করি। এই আইডিয়াটা ছাড়াও আমাদের জানার আছে যা, সেটা হলো গিয়ে প্রাস। সবচাইতে পরিচিত আমার মনে হয় যে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো গিয়ে প্রাস। আচ্ছা, এই চ্যাপ্টারটা হলো গিয়ে সমতলে বস্তুকণার গতি। একজন জিজ্ঞেস করেছিল কি পড়াচ্ছি, সমতলে বস্তুকণার গতি। প্রাস যে ব্যাপারটা কি, দেখা যায় যে একটু বাঁকা ভাবে কোনো বস্তুকে যদি ছুঁড়ে মারি, তখন তার বিষয়ে যে হিসাব নিকাশ, তার যে গতি, সেই গতিটাকে আমরা বলে থাকি প্রাস। আচ্ছা, এখন প্রাস বলতে দেখো, প্রাসে কি হয়, বস্তুটা এইভাবে ছুঁড়ে মেরেছি, সে সরাসরি এই বরাবর কিন্তু যেতে থাকতে পারবে না। কারণটা কি, সে যে যাচ্ছে তার যে বেগ আছে, বেগের দুইটা উপাংশ আছে, উল্লম্ব উপাংশ এবং আনুভূমিক উপাংশ। আনুভূমিক এবং উল্লম্ব উভয় উপাংশের ভিতরে এই যে উল্লম্ব উপাংশটা আছে, এটা একটু কমে যাবে, কারণ অভিকর্ষজ ত্বরণ যেটা আছে সেটা একটু বেগটা কমিয়ে দিবে। আচ্ছা, বেগটা কমিয়ে দেওয়ার ফলে কি হয়, সে আর এইভাবে যেতে পারে না, সে আস্তে আস্তে নিচে এইভাবে নিচে একটু নেমে যায়। এই পার্টটা নিয়ে আসলে আমাদের প্রাসের সকল সমস্যা, কারণ যেহেতু আনুভূমিক যে পার্টটা আছে, এটার বেগের কোন রকম পরিবর্তন হয় না, যা পরিবর্তন হয় সবকিছু উল্লম্ব দিকে। আচ্ছা দেখো, এই বিষয়ে একটা সমস্যাগুলা আমরা প্রাসের অনেক যা ঝামেলা আছে সবগুলাই কভার করব। প্রাসের কিছু সূত্রাবলী আছে, সেই সূত্রাবলী যাওয়ার আগে আমরা উপাংশ বিষয়ক কিছু কাজ করে দিব। ধরো এখান থেকে বস্তুটা ছুঁড়ে মারলাম আমি, তার একটা আদি বেগ আছে, সেই আদি বেগকে আমি বললাম যে ভি নট, এবং সে যে কোণে ছুঁড়ে মেরেছি সেই কোণটাকে আমরা বললাম থিটা নট। ভি নট এবং থিটা নট। ওকে, ভি নট থিটা নট দুইটা যদি জানি, একটু পরে কি তার বেগটা ভি নটই থাকবে, অথবা এই যে কোণ যেটা সেটা থিটা নটই থাকবে? না, থাকবে না, যেহেতু অভিকর্ষ যে ত্বরণটা আছে সে একটু নামিয়ে দেয় কোণটা। ফলে যা হবে, দেখা যাবে যে এটা একটু সরে গেছে। বেগটা, নতুন যে বেগটা সেটা হয়েছে ভি, নতুন যে কোণটা সেটা হয়েছে ধরো থিটা। এখন নতুন যে বেগ, এই বিষয়ক আইডিয়া দেখো, ভি নটের দুটো উপাংশ আছে, একটা আনুভূমিক উপাংশ, সেটাকে আমি বলি যে ভি এক্স নট সমান ভি নট কস থিটা নট। আমরা আনুভূমিক উপাংশ সম্পর্কে অলরেডি জেনে ফেলেছি যে যার সাথে থিটা নটটা থাকবে সেখানে কস থিটা নট হবে। আবার এখানে এই পার্টটা ভি ওয়াই নট সমান ভি নট সাইন থিটা নট। আচ্ছা, ভি নট সাইন থিটা নট, তোমার কি ধারণা যে কোনটাতে পরিবর্তন হবে সময়ের সাথে সাথে? আসলে ভি নট কস থিটা নট যেটা আছে এটা পরিবর্তন হওয়ার কোনো কারণ নাই, কোনো ত্বরণ হবে না। কিন্তু ভি নট সাইন থিটা নট যেহেতু অভিকর্ষ ত্বরণ জি আছে, একটু পরে দেখা যাবে যে এইখানে বেগটা ভি হয়েছে, নতুন যে অনুভূমিক উপাংশ সেই ভি এক্স সমান সেই আগেরটাই আছে, ভি এক্স নটই আছে সমান ভি নট কস থিটা নট, ওই পার্টটুকুই আছে। আবার এই যে এইখানে উল্লম্ব যে উপাংশটা সেটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা জানি যে শেষ বেগ ভি সমান ইউ মাইনাস জিটি, এটা একটু আগে সূত্রগুলোর সময় আমরা দেখে এসেছি, ভি সমান ইউ মাইনাস জিটি। শেষ বেগ ধরো হয়েছে এই পার্টে ভি সাইন থিটা, শেষ বেগ হয়েছে ভি সাইন থিটা। এই ভি সাইন থিটা সমান হবে কি, আদি যে বেগটা আছে ভি নট সাইন থিটা নট। আমরা কিন্তু শুধুমাত্র উল্লম্ব পার্ট নিয়ে আলোচনা করছি। উল্লম্ব পার্টে ভি নট সাইন থিটা নট এটাই ছিল আদি বেগ, তাহলে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, এটা হয়েছে শেষ বেগের উল্লম্ব উপাংশ। তাহলে কি দেখলাম, ফার্স্টে এই যে নতুন যে বেগটা হয়েছে তার আনুভূমিক উপাংশ ভি নট কস থিটা নট, তার যে উল্লম্ব উপাংশ সেটা হলো গিয়ে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এই দুইটা তুমি যদি বেগ জেনে যেতে পারো কোনোভাবে, তাহলে কি সাথে সাথে কি তুমি ভি এর মানটা বের করে ফেলতে পারবা না? যেহেতু দুইটা কোণ 90 ডিগ্রি বরাবর আছে, তুমি সাথে সাথে বলবে কি, এই যে ভি এক্স আর এই যে ভি ওয়াই যেটা বের করলা কষ্ট করে ভি সাইন থিটা, কি হবে, নতুন যে ভিটা হবে সেটা হলো গিয়ে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, সেটাই হলো গিয়ে নতুন বেগ। দ্যাটস ইট, নতুন বেগটা তুমি জানলা। এখন যে সরণটা হয়েছে, একটা পার্ট যে হয়েছে সরণটা,
তোমার মূল কাজটা কি? জাস্ট উপাংশটা চিন্তা করা। দেখো এইখান দিয়ে ডান পাশে সে কিছু দূর সরে গেছে, যতটুকু সরেছে তাকে ধরো আমরা ধরে নিলাম এক্স পরিমাণ সে সরে গেছে। এক্স পরিমাণ যদি সরে থাকে, এক্স সমান কত? আমরা জানি এই ক্ষেত্রে যেহেতু সমবেগ হয়েছে, সময় ধরে গেছে টি, আমরা জানি এস সমান ভিটি। এই ক্ষেত্রে যে বেগটা সেটা হলো গিয়ে ভি নট কস থিটা নট ইন্টু টি। তাহলে এক্স সমান ভি নট কস থিটা নট ইন্টু টি হচ্ছে। ওয়াই সমান কি হবে? এই ক্ষেত্রে কিন্তু সমবেগ নাই। এই ক্ষেত্রে আমরা জানি যে নর্মাল যে সূত্রটা এস সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই ক্ষেত্রে সেটাই হবে। নতুন যে বেগটা দেখা যাবে যে y সমান h সমান ut মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই উল্লম্ব বরাবর আদি বেগটা কি? উল্লম্ব বরাবর আদি বেগটা হলো গিয়ে v নট sin থিটা নট, বসিয়ে দিলাম v নট sin থিটা নট ইনটু t বসালাম মাইনাস হাফ জি টি স্কোয়ার। ব্যাস, সাথে সাথে যা হলো তা হলো কি আমি x আর y এটার মানও নির্ণয় করে ফেলেছি। তাহলে আমরা কি কি পেলাম দেখো। নাম্বার ওয়ান, আমরা যা করলাম উপাংশগুলো নিয়ে একটু চিন্তা করলাম। সবসময় এটাকে উপাংশে ভেঙে কাজ করতে হবে। এই উপাংশ, এই যে আনুভূমিক উপাংশ ভি নট কস থিটা নট, এই পাশটা ভি নট সাইন থিটা নট। একটু পরে যখন তার বেগটা পাল্টে গেল তখন এই বেগটা ভি নট কস থিটা নটই আছে, আনুভূমিক উপাংশের যে বেগটা সেম আছে, আর উল্লম্ব উপাংশের বেগটা পরিবর্তন হয়েছে। যখন তুমি বেগ পরিবর্তন হয়েছে তুমি সাথে সাথে সরণ কতটুকু হয়েছে সেটাকেও প্রকাশ করতে পারো, কতটুকু উল্লম্ব সরণ হয়েছে সেটাকেও প্রকাশ করতে পারো। তাহলে এই যে এই পার্টটা থেকেই তুমি বলে ফেলতে পারবা নতুন বেশ কিছু জিনিস। দেখো উত্থানকাল পতনকাল এই পার্টগুলা এখন নতুন জিনিস, কিন্তু তার আগে তোমার যে উপাংশের আইডিয়াটা, এই উপাংশের আইডিয়া থেকে তুমি বেশিরভাগ প্রবলেম সলভ করতে পারবা। এক্সাম্পল ধরো তোমাকে আমি বললাম যে কোনো একটা বস্তুকে আমি 60 ডিগ্রি কোণে ছুঁড়ে মেরেছি, 60 ডিগ্রি কোণে। এখন 60 ডিগ্রি কোণে আমি ছুঁড়ে মারলাম, 2 সেকেন্ড পরে না 1 সেকেন্ড পরে 1 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে, সে কোথায় থাকবে, কিভাবে থাকবে, কত দূরে থাকবে, তার বেগ কত হবে, সবকিছু বের করে ফেলা সম্ভব তোমার যদি মাত্র তুমি এখানে বেগটা জানো যে হ্যাঁ ভি নট সমান কত। আচ্ছা, তুমি জাস্ট আমি যে এই সূত্রগুলো দেখিয়েছি ওই সূত্র অনুসারে যদি জাস্ট আগাও তাহলে দেখবা যে সুন্দরভাবে তুমি আগেরটা বের করে ফেলেছো। আচ্ছা, আমরা একটা প্রক্ষেপক বিষয়ক আগের কিছু প্রবলেম দেখব। তার আগে দেখো উত্থানকাল পতনকাল এই বিষয়ে একটু আইডিয়াটা দেখাই। উত্থানকাল পতনকাল এখানে সূত্রগুলো কি? যখন কোনো একটা বস্তু উপরে উঠছে, এই যে উপরে উঠছে এত দূর পর্যন্ত পুরোটাই সে উপরে উঠেছে, যতটুকু উপরে উঠেছে এই টাইমে, এটা তো একটা টাইম তাই না, সেই টাইমের একটা সূত্র আছে, সেই সূত্র সমান u sin আলফা ডিভাইডেড বাই জি। উপরে উঠতে যে সময়টা লাগে নিচে নামতেও তার একই সময়টা লাগে। সেই সময়টা কত? সেই সময়টা সমান 2u sin আলফা ডিভাইডেড বাই জি। যেহেতু উঠতে u sin আলফা, নামতে আবার u sin আলফা, মোটমাট 2u sin আলফা ডিভাইডেড বাই জি। আচ্ছা, u বলতে কি তা নিশ্চয়ই জানো যে কত বেগে ছুঁড়ে মারলাম, আলফা বলতে কত কোণে ছুঁড়ে মারলাম, এই দুটো বুঝিয়ে থাকে। সর্বোচ্চ উচ্চতা এটা সমান কত? এটাও বেশ ইজি, u sin আলফা হোল স্কয়ার ডিভাইড বাই 2g। সবচাইতে বেশি উচ্চতাটা এই যে সেই উচ্চতা, সেই উচ্চতাটার মান জানা লাগে, সেই মানটাই হলো গিয়ে u sin আলফা হোল স্কয়ার ডিভাইড বাই 2g। অনুভূমিক পাল্লা এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় ধরো যে উচ্চতায় তুমি আছো সেই একই উচ্চতায় ফিরে আসতে অনুভূমিক ভাবে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করেছো। এখানে ছিলা, উঠেছো, নামেছো, এত দূর পর্যন্ত এসেছো, সেম উচ্চতায় এসেছো, তার ভিতরে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করেছো, সেই দূরত্বটাই হলো গিয়ে অনুভূমিক পাল্লা। এবং অনুভূমিক পাল্লা এটা সমান u স্কয়ার sin 2 আলফা ডিভাইড বাই জি। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষণীয়, দেখো তো অনুভূমিক পাল্লা u স্কয়ার sin 2 আলফা ডিভাইড বাই জি এটা কখন সর্বোচ্চ হবে? sin 2 আলফা এর মান যখন 1 হবে, কারণ আমরা জানি sin এর সর্বোচ্চ মান হতে পারে 1, এবং sin 2 আলফা এর মান 1 হবে তখনই যখন কিনা আলফার মান 45 ডিগ্রি, কারণ 45 ডিগ্রি ইনটু 2 সমান 90, sin 90 ডিগ্রি
ইন্টু ইউ স্কোয়ার। বুঝতে পারছো? এই ক্ষেত্রে তখন অনুভূমিক যে পাল্লাটা সেটা হবে ইউ স্কোয়ার ডিভাইড বাই জি, কারণ এই পার্ট সমান হলো গিয়ে 1। তাহলে এই দূর এতদূর পর্যন্ত তোমার এই যে নতুন যে আইডিয়াটা সর্বোচ্চ অনুভূমিক পাল্লা, এটা কিন্তু বারবার লাগে তোমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, স্পেশালি বেশি বেশি করে লাগে। এখন দেখো গতিপথের সমীকরণ। গতিপথের সমীকরণ বলতে কি বুঝি? এই যে এই বস্তুটা এখান থেকে এইভাবে এত দূর পর্যন্ত এসেছে, তার কি একটা গতিপথ আছে না? সে আস্তে আস্তে গেছে, সে কোন জায়গায় কখন কোন অবস্থায় আছে এটা বের করার একটা সমীকরণ আছে। সেই সমীকরণটা আমি জাস্ট লিখে দিব। এই সমীকরণটা বলতে গেলে তুমি খুব বেশি ইউজ করবা না, কিন্তু জেনে থাকা ভালো। y equal to tan theta naught of x minus g x square divided by 2 v naught cos theta naught whole square। এইটা হলো গিয়ে তোমার এই নতুন এই y এর সমীকরণ। এখানে দেখো তুমি যদি আদিবেগটা তুমি কতটুকু বেগে ছুঁড়ে মারছো সেটা যদি তুমি জানো, এবং কতটুকু কমে ছুঁড়ে মারছো সেটাও যদি তুমি জানো, তুমি যা পাবা তাহলে কি যে কোনো x এর মান, অর্থাৎ এই জায়গায় x এর মান তুমি বললা, এই ক্ষেত্রে y টা কতটুকু এটা তুমি নির্ণয় করে ফেলতে পারবা সাথে সাথে। জাস্ট বসাবা x এর মানটা, বাকি সবকিছুর মান বসাবা, দেখবা যে y এর মান বের হয়ে গেছে। y মানে কি? সে কতটুকু উচ্চতায় আছে। এইভাবেই খুব সহজে তুমি প্রাসের সকল প্রবলেম কভার করে ফেলতে পারো। মূল নলেজ কি? উপাংশের একটা নলেজ লাগবে, যে উপরে যখন উঠে উল্লম্ব উপাংশ সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ থাকে, এজন্য আমাদের যে গতির সূত্রাবলী সেগুলো কার্যকর হয়। আর যখন অনুভূমিক দিকে যায় তখন কি হয়? সমবেগে কাজ হয়। আচ্ছা আসো আমরা দেখি এটা দিয়ে। আচ্ছা বোর্ডের কলেজগুলা মার্কার দিয়ে ভালো বোঝা যাচ্ছে না মাঝে মধ্যে। আচ্ছা আমরা এই জিনিসগুলো একটু দেখবো, এই ব্যাপারগুলো কভার করতে। আচ্ছা সমতলে বস্তুর গতি যোগাশ্রী প্রোগ্রাম, হ্যাঁ এই চ্যাপ্টারটাই আমরা কভার করছি এই মুহূর্তে। আচ্ছা দেখো পরবর্তীতে এখন আমরা প্রাস বিষয়ক আরো কিছু সমস্যা দেখব। একটা ভালো গাণিতিক সমস্যা, ধরো একটা বোর্ডে আসা না, আসলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসা একটা প্রবলেম দেখবো এবং একটা ভার্সিটিতে আসা প্রবলেম দেখবো। আচ্ছা এটা ঢাকা ভার্সিটিতে অনেক আগে এসেছিল। একটা প্রক্ষেপককে কত আদিবেগে নিক্ষেপ করা হলে সর্বাধিক অনুভূমিক পাল্লা 90 মিটার হবে? আমি বলেছি সর্বাধিক অনুভূমিক পাল্লার ব্যাপারটা অলরেডি। সেই ব্যাপারটা কি? ইউ স্কয়ার ডিভাইডেড বাই জি, এটা দেখেছিলাম। কারণ ইউ স্কয়ার sin 2 আলফা ছিল। সর্বাধিক অনুভূমিক পাল্লা যখন হয় তখন 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারা হয়। তোমরা যখন ক্রিকেট খেলবা বা বল ছুঁড়ে মারবা, এই ক্ষেত্রে চেষ্টা করবা 45 ডিগ্রি কোণে যে কোনো বস্তু ছুঁড়ে মারতে। তো ইউ স্কয়ার বাই জি এটা হলো গিয়ে সর্বাধিক অনুভূমিক পাল্লা, এবং সেটার মান 90 মিটার। কথা হলো গিয়ে কত আদিবেগে ছুঁড়ে মারা হলে? আদিবেগটা কি? আমি ধরে নিয়েছি ইউ, এবং ইউ সমান তখন হচ্ছে 90 ইন্টু 9.8, এটার উপরে রুট ওভার। খুব ইজিলি এই অঙ্কটা অনেক বেশি সহজ, যে রুট ওভার 90 ইন্টু 9.8, এবং এইটা তুমি ক্যালকুলেটর ছাড়া ঢাকা ভার্সিটির অঙ্ক কিভাবে করবা এটা নিয়ে চিন্তার কিছু কারণ নাই, কারণ এই সময় ঢাকা ভার্সিটি ক্যালকুলেটর অ্যালাউ করতো। এখন যে সমস্যাগুলো তারা দিয়ে থাকে সেই সমস্যাগুলোতে এমনভাবে মানগুলো বসায় যেন কিনা তুমি খুব সহজে ক্যালকুলেটর ছাড়াই এটা কভার করে দিতে পারো। যেমন ধরো এই ক্ষেত্রে আমাকে বলে দিল যে জি এর মানটা 10, এরকম একটা জিনিস বলে দিল যে জি সমান 10, এবং আরেকটা জিনিস বলে দিল যে হ্যাঁ 250 মিটার হয়তো কভার করেছে। তাহলে আমি কি পাচ্ছি? 2500 না, রুটের এখানে নিচে আছে 2500। যেহেতু রুটের নিচে 2500 আছে, কাটাকাটি গিয়ে যা থাকে তাহলে গিয়ে 50। তাহলে তখন আমি খুব সহজে বের করে ফেলতে পারবো। তোমাদের এই নিয়ে তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই ক্যালকুলেটর ছাড়া কভার করা নিয়ে। আচ্ছা আমরা এখন তাহলে দেখো একটা ভার্সিটি প্রবলেমে চলে যাব। আচ্ছা y এর সূত্রটা আবার বলেন। আচ্ছা y এর সূত্রটা আবার কি? y equal to tan theta naught of x minus g, এটা ব্যাপারটা কি ছিল? y equal to tan theta naught of x
মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ভি নট কস থিটা নট হোল স্কোয়ার। ব্যাপারটা এইরকম ছিল। কি হচ্ছে, তোমার ওয়াই যেটা, তুমি যে কোনো মুহূর্তে যদি এক্স এর মানটা জানো, তুমি ওয়াই এর মানটাও বের করে ফেলতে পারবা, কারণ বাকি জিনিসগুলো নিশ্চয়ই তোমার জানা থাকবে। এটাই জাস্ট আমরা ইউজ করি এই প্রবলেমের ক্ষেত্রে। আচ্ছা দেখো তো, একটা প্রক্ষেপকের কত আদিবেগে এই প্রবলেমটা কভার করে ফেলেছে। আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট প্রবলেমে কি আছে, একজন খেলোয়াড় আছে, সে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে একটা ক্রিকেট বল ছুড়ে মারে। সে আছে কি ভূমির সাথে 2 মিটার উচ্চতায়, অলরেডি সে 2 মিটার উঁচুতে আছে, অলরেডি 2 মিটার উঁচু, তাহলে নিশ্চয়ই সে এই জায়গায় আছে। ধরো এই জায়গা থেকে সে বল ছুড়ে মেরেছে 30 ডিগ্রি কোণে। এভাবে কি হচ্ছে, বলটা স্বাভাবিকভাবে বেশ কিছু দূর গিয়ে আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকবে। এই যে নিচের দিকে পড়বে, অপর এক খেলোয়াড় 1 মিটার উচ্চতায় বলটা ধরে ফেললো। এই জায়গায় 1 মিটার উচ্চতা আছে, এই জায়গায় গিয়ে সে বলটা ধরেছে। এখন কথা হলো, খেলোয়াড় দুইজনের মধ্যবর্তী দূরত্বটা কত? খেলোয়াড় দুইজনের মধ্যবর্তী দূরত্ব আসলে তুমি যদি চিন্তা করো যে এটার অনুভূমিক পাল্লা দিয়ে তুমি মধ্যবর্তী দূরত্বটা বের করে ফেলবা, আসলে তা হবে না, কারণ অনুভূমিক পাল্লা তো এত দূর পর্যন্ত এবং মধ্যবর্তী দূরত্বটা এত দূর পর্যন্ত। এই ক্ষেত্রে তুমি কি করবা, সে যে মধ্যবর্তী যে দূরত্বটা, এইটা আসলে তুমি ধরতে পারো x, এবং x সমান কি, তুমি যত বেগে ধরো ছুঁড়ে মেরেছিলা সেই বেগটা তুমি চিন্তা করতে পারো, হ্যাঁ ভি নট বেগে তুমি ছুঁড়ে মেরেছো, এবং মধ্যবর্তী যে কোণটা সেটা থিটা নট হয়তো ছিল, তাহলে x সমান তুমি বলতে পারো ভি নট cos থিটা নট ইনটু টি। এখন তুমি ভি নট জানো, cos থিটা নটও জানো, কিন্তু শুধু তুমি টি এর মানটা জানো না। তোমার যেটা জানা দরকার সেটা হলো কি টি এর মান, অর্থাৎ এই যে বস্তুটা এখান থেকে এত দূর পর্যন্ত আসতে সে কতটুকু টাইম নিবে, এই টাইমটা তোমার জানা দরকার। এখন সেটার জন্য তুমি একটা জিনিস দেখো, বস্তুটা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে গেছে। আমরা একটা সূত্র অলরেডি দেখেছি যে h সমান মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। আচ্ছা, যখন কিনা সে অনুভূমিক দিক দিয়ে, এই যে উল্লম্ব দিক দিয়ে একটা দূরত্ব অতিক্রম করছে, কতটুকু দূরত্ব, 1 মিটার, উল্লম্ব দিক দিয়ে 1 মিটার দূরত্ব অতিক্রম করলো, মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। মাইনাস ইউ, এটা কি মাইনাস ইউ বলতে বোঝায় আদি বেগ। এখন উল্লম্ব দিকে আদি বেগটা কি ছিল, উল্লম্ব দিক কিন্তু এই দিকে, অনুভূমিক দিকে আদি বেগ ছিল ভি নট কস থিটা নট, উল্লম্ব দিকে আদি বেগ ছিল ভি নট সাইন থিটা নট। তাহলে মাইনাস ভি নট সাইন থিটা নট ইনটু টি তো আছে, টি তো টি এর জায়গায় আছে। এখন প্লাস হাফ জি টি স্কোয়ার, তুমি জি এর মান অলরেডি জানো যে 9.8 ইনটু টি স্কোয়ার তো এখানে আছে। তোমার যেটা কাজ সেটা হলো গিয়ে টি এর মানটা এখান থেকে নির্ণয় করা। তুমি অনেকগুলো ইনফরমেশন অলরেডি জেনে গেছো যে হ্যাঁ তুমি ভি নট কতটুকু তা জানো, সাইন থিটা নট কতটুকু সেটাও জানো। সবগুলা যদি তুমি বসিয়ে দাও, তার পরবর্তীতে তুমি কি করবা, একটা সুন্দর তুমি একটা সমীকরণ বের করে ফেলতে পারবা, একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, যে কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান করাটা অনেক ইজি। তার আগে দেখো, যে কোনো দ্বিঘাত সমীকরণ যদি তুমি ক্যালকুলেটরে খুবই সিম্পলি ডিগ্রি মোডে চলে যাও, সাথে সাথে তুমি সেখান থেকে টি এর মানটা নির্ণয় করে ফেলতে পারবা। টি ইকুয়াল টু এই ক্ষেত্রে আসবে মোটামুটি হয়তো 2.37 বা এরকম কোন একটা সেকেন্ড। তুমি কি অলরেডি টি পেয়ে গেছো, তোমার আর কি লাগবে, তোমার লাগবে হলো গিয়ে এই ক্ষেত্রে আদি বেগ। এই যে টি যখন পেয়ে গেছো, অনুভূমিক দিক দিয়ে তাদের যে দূরত্বটা, এটার সাথে সাথে বের করে ফেলা সম্ভব, ইজিলি বের করে ফেলা যায়। কারণ তুমি ভি নট জানো, ভি নট এর মান হলো গিয়ে 20 মিটার পার সেকেন্ড 20, এবং cos থিটা নট থিটা নট এর মান হলো গিয়ে আমরা দেখেছি 30 ডিগ্রি, এবং টি যেটা টি এর মান হলো গিয়ে 2.37। আচ্ছা, এখন তোমরা বুঝতে পারছো যে এইখানে 2.37 আমরা হয়তো 2.37 তোমরা ক্যালকুলেটরে দেখতে পারো যে 2.37 এসেছে কিনা। একটু অন্য কিছু আসলো দেখবা যে এটার সাথে গুণ করে দিলে যা আসবে সেটাই হলো গিয়ে তোমার x এর মান। আচ্ছা, একটা ক্যালকুলেটর। তারপরে এখন আমরা নতুন প্রবলেমে চলে যাব। আচ্ছা, এখন আমরা দেখেছি
ক্রাশের একটা প্রবলেম। এখন নতুন আমরা নতুন চ্যাপ্টারে চলে আসছি। নতুন এই চ্যাপ্টারটার নাম হলো গিয়ে যোগাশ্রয়ী প্রোগ্রাম। এই যে যোগাশ্রয়ী প্রোগ্রাম, এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আসলে বিজনেসে সবচাইতে বেশি পরিমাণে কাজে লাগে। চিন্তা করো যে কোনো বিজনেসে তোমার অনেক রকম সীমাবদ্ধতা থাকে। ধরো তুমি চাও সবচাইতে বেশি পরিমাণে প্রফিট আসুক, অনেক লাভ চাও তুমি। এখন এত লাভ চাওয়ার জন্য তোমার কি করতে হবে? বিভিন্ন জিনিস বেশি করে করে সেল করতে হবে। কিন্তু তুমি চাইলেই কি যে কোনো জিনিস যত বেশি ইচ্ছা সেল করতে পারবা? আসলে পারবা না, বেশ কিছু বাধা থাকে। ধরো তোমার সময়ের একটা বাধা আছে, তুমি সারা দিন ধরে তো আর ওই জিনিসটাই তৈরি করতে পারবা না। আরেকটা বাধা হলো গিয়ে তোমার খরচের বাধা। এই জিনিসটা তোমার হয়তো মূলধন একটা লিমিটেড, তুমি এর চাইতে বেশি খরচ করতে পারো না। তাহলে তুমি কিভাবে আরো বেশি পরিমাণে নিবা? সম্ভব না তো। এখন এই ধরনের বেশ কিছু যে বাধা থাকে, এই বাধাগুলো থাকার পরেও আমরা সঠিক ডিসিশনটা কি নিতে পারি, সেই ডিসিশন নেয়ারই একটা পদ্ধতি হলো গিয়ে আমাদের যোগাশ্রয়ী প্রোগ্রাম। এই যোগাশ্রয়ী প্রোগ্রাম দিয়ে আমাদের প্রচুর ডিসিশন নেয়া ইজি হয়ে যাবে। তার জন্য অনেকগুলো আসলে ধাপ আছে। আমাদের যে যোগাশ্রয়ী প্রোগ্রাম, বেশ কিছু ধাপে ধাপে এই প্রবলেমগুলো সলভ করা লাগে। তার আগে এখন তোমরা বলো যে যোগাশ্রয়ী প্রোগ্রামে তোমরা গ্রাফ পেপার ছাড়া যোগাশ্রয়ী প্রোগ্রামের প্রবলেম কে কে সলভ করতে পারো? জানাও তোমরা সকলে কমেন্ট বক্সে যে তোমরা কে কে গ্রাফ পেপার ছাড়াই যোগাশ্রয়ী প্রোগ্রামের প্রবলেম সলভ করতে পারো। আচ্ছা, এখন আচ্ছা, এখন আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামে দেখো প্রবলেম যেটা ছিল, যোগাশ্রয়ী প্রোগ্রামে অনেকগুলো বাধা থাকে। আমরা ধাপগুলা দেখবো। দেখো ধাপ, একটা বড় ধাপ যেটা, কিছু ধাপ আছে সিদ্ধান্ত চলক। সিদ্ধান্ত চলক, অভিষ্ট ফাংশন, সীমাবদ্ধতা, এই প্রবলেমগুলো বের করে নিয়ে আসা লাগে। দেখো ফার্স্ট যে ধাপটা তোমার সিদ্ধান্ত চলক বের করা, এটা আসলে তুমি সরাসরি হয়তো ফার্স্টে সিদ্ধান্ত চলক বের করতে নাও পারো, কিন্তু অভিষ্ট ফাংশন বোঝাটা খুবই ইজি। দেখো আমার হাতে একটা প্রবলেম আছে, ক আর খ দুই প্রকার যন্ত্র আছে। ধরো এইটা আর এটা দুইটা যন্ত্র, এই দুইটা যন্ত্র তৈরি করব, 15 আর 5 একক সময় লাগবে। ক যন্ত্র যেটা আছে, আমরা একটু কিছু জিনিস বানাতে থাকি। ধরো ক যে যন্ত্রটা আছে আর খ যে যন্ত্রটা আছে, ক যন্ত্রটা যদি আমি বানাতে চাই তাহলে আমার কাছে সময় লাগছে 15 একক, বেশি সময় লাগে ক তে, আবার ক্ষয়তে সময় লাগে 5 একক, অর্থাৎ তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আরেক সমস্যা আছে, 5 ও 10 একক পরিমাণ কাঁচামাল লাগে। কতে কাঁচামাল লাগে কম কাঁচামাল, আবার খতে কাঁচামাল লাগে বেশি। যদিও এটা তাড়াতাড়ি এই খ তুমি তৈরি করে ফেলতে পারবা, কিন্তু কাঁচামাল অনেক বেশি লাগছে। কাঁচামাল হলো যে জিনিসগুলো দিয়ে তুমি তৈরি করবা সেটা। দেখো আর আরেকটা ইস্যু, এই যে এই এক একটা বাধা, তুমি কি পরিমাণ ক নিবা কি পরিমাণ খ নিবা, এগুলোই আমরা এখন নির্ণয় করব। 105 একক তোমার হাতে সময় আছে, এর বেশি নাই। তাহলে তোমার লিমিট আছে, 105 এর বেশি তুমি পার করতে পারবা না সময়। আরেকটা ব্যাপার কি, তোমার হলো গিয়ে 60 একক কাঁচামাল আছে, এর চাইতে বেশি তুমি কাঁচামালও ব্যবহার করতে পারবে না। তাহলে কাঁচামাল হলো গিয়ে 60 একক। কথা হলো কয়ের প্রতি এককে লাভ 50 টাকা আর ক্ষয়ের প্রতি এককে লাভ 30 টাকা। লাভ এই ক্ষেত্রে 50, এই ক্ষেত্রে 30। এখন কি তুমি সবগুলা ক তৈরি করবা? না, তোমার আসলে এই ক্ষেত্রে দেখবা যে বেশ কিছু দিক দিয়ে সুবিধা হচ্ছে, তো তাই তুমি কিছু কিছু খ তৈরি করবা। লাভ আছে 50, ক্ষয়ের ক্ষেত্রে 30 টাকা। এটা আমরা দেখবো আর কি ক খ কোনটা কতটুকু পরিমাণে নেওয়া যায়। আমার প্রশ্ন হলো গিয়ে সর্বোচ্চ কতটুকু লাভ করা যাবে, সর্বোচ্চ কতটুকু লাভ। আচ্ছা লাভ মানে কি? তুমি দেখো ক যদি 1 ইউনিট কিনো বানাও তাহলে তুমি লাভ পাচ্ছ 50 টাকা, আবার খ যদি 1 ইউনিট বানাও তুমি লাভ পাচ্ছ 30 টাকা। তুমি ক ধরো x ইউনিট বানাবা এবং খ ধরো y ইউনিট বানাবা, তাহলে লাভ কি হবে? 1 ইউনিটের জন্য 50 টাকা, আবার x ইউনিটের জন্য তাহলে 50x টাকা। তাহলে তুমি বুঝতে পারছো যে 50x পরিমাণ লাভ তুমি পাচ্ছ শুধুমাত্র ক থেকে। আবার খ থেকে তুমি লাভ পাচ্ছ কতটুকু? সেখানে পাচ্ছ 30y পরিমাণ লাভ পাচ্ছ। 50x প্লাস 30y, এই যে 1 ইউনিটের জন্য 30 টাকা লাভ,
এবং ওয়াই ইউনিটের জন্য 30y টাকা লাভ। মোটমাট লাভ হচ্ছে z সমান 50x প্লাস 30y। প্রশ্নে বলা হচ্ছে অভীষ্ট ফাংশনটা, অভীষ্ট ফাংশন সেটারই তোমার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করা লাগে। এই ক্ষেত্রে সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে যে কত সর্বোচ্চ কত তুমি লাভ নিতে পারবা। অর্থাৎ দেখো আমি x যেটা আর y যেটা এটাই হলো আমার সিদ্ধান্ত চলক এবং অভীষ্ট ফাংশন যেটা 50x প্লাস 30y এটা আমার অভীষ্ট ফাংশন। এখন আমাদের কিছু কাজ আছে, কাজ হলো গিয়ে সীমাবদ্ধতা, অঋণাত্মকতা, অনুকূল এলাকা এই বিষয়ে কিছু ইস্যু। সীমাবদ্ধতা আমি দেখেছি আমার হাতে যত ইচ্ছা তত এরকম সময় নাই, আমার কাছে একটা নির্দিষ্ট পরিমাণে সময় আছে, এর চেয়ে বেশি আমি সময় ইউজ করতে পারবো না। সেই সময়টা কত? সেই সময়টা কি আমার কাছে আছে 15। যখন তুমি x ইউনিট তৈরি করছো তখন কি হচ্ছে তুমি 15x সময় ব্যবহার করছো। আবার যখন তুমি y ইউনিট খ তৈরি করছো তখন কি হচ্ছে তুমি 5y পরিমাণ সময় ব্যবহার করছো এবং কোনোভাবেই তুমি 105 ইউনিটের চাইতে বেশি সময় ব্যবহার করতে পারবা না, লেস দেন 105। এটা একটা অসমতা, এটাকে একটু কাটাকাটি করে সাইজ করে আসি। ধরো এই ক্ষেত্রেও আমরা 105 তো 105 দিয়ে আমরা ধরো ভাগ করে দিই সব পক্ষকে, তবে x ডিভাইড বাই যা থাকবে এটা 7 প্লাস y ডিভাইড বাই যা থাকবে 21 ইকুয়াল টু না লেস দেন ইকুয়াল টু 1। এই যে ডিভাইড বাই করে এলাম এটার কারণ হলো গিয়ে আমাদের গ্রাফে যদি চিন্তা করি তার জন্য সুবিধা হবে। যখন আমি 105 দিয়ে ভাগ করলাম, আমরা জানি যে এই ধরনের সমীকরণ গ্রাফে আঁকা খুব সহজ, আমরা এই ব্যাপারটা একটু দেখবো পরে। তবে তার আগে দেখো সীমাবদ্ধতা, আরেকটা সীমাবদ্ধতা আছে, সেটা হলো গিয়ে কাঁচামাল বিষয়ক সীমাবদ্ধতা। আমার কাছে কাঁচামাল যেটা আছে সেটা হলো গিয়ে 5x পরিমাণ আমি কাঁচামাল ইউজ করব প্লাস 10y পরিমাণ কাঁচামাল, এবং এই দুইটা যে কাঁচামাল এদের যোগফলটা অবশ্যই লেস দেন ইকুয়াল টু 60 হবে, কারণ আমার কাছে কাঁচামাল আছে 60, আমি তো এর থেকে বেশি কাঁচামাল দিতে পারবো না। তাহলে এখান থেকেও আমরা একটা সমীকরণ বানাই, x ডিভাইড বাই 5 প্লাস y, x ডিভাইড বাই এটা 60 দিয়ে যখন ভাগ করে দিচ্ছি থাকছে হলো কি x ডিভাইড বাই 12 আর এখানে আছে y ডিভাইড বাই 6। আচ্ছা x ডিভাইড বাই 12 এবং এখানে y ডিভাইড বাই 6, এখানে লেস দ্যান ইকুয়াল টু 1। আমরা এই পার্টটুকু পাচ্ছি এখান থেকে। এখন দেখো আমরা সীমাবদ্ধতা দুইটা দেখিয়ে দিয়েছি, অঋণাত্মকতা এটা আরেকটা ইস্যু। অঋণাত্মকতা যেটার মান ঋণাত্মক হতে পারে না। তুমি চিন্তা করো x বলতে আমি কি বুঝাচ্ছি, x বলতে আমি বুঝাচ্ছি কতগুলা আমি নিচ্ছি, কতগুলা ইউনিট আমি ক নিচ্ছি অথবা কতগুলা ইউনিট আমি খ নিচ্ছি, এটাই হলো কি আমার ক ও খ। আচ্ছা তাহলে চিন্তা করো z সমান 50x 30y, খুবই ভালো। আমরা অঋণাত্মক x এর যে ইউনিট গুলা এটা অবশ্যই অঋণাত্মক হবে। আমাদের যে গ্রাফ পেপারে যা যা কিছু হবে সবকিছুই পজিটিভ সাইনের ভিতরেই থাকবে। এখন আমরা গ্রাফ পেপারে এদের এই জিনিসগুলা বসানো শুরু করব। আমার হাতে কোনো গ্রাফ পেপার নাই, তোমরা দেখতেই পাচ্ছ। পুরো কাজটা আমরা আসলে গ্রাফ পেপার ছাড়া, এই পার্টটাও আমরা মুছে দেই, গ্রাফ পেপার ছাড়া সিম্পলি হাতে কিভাবে এই প্রবলেমগুলো সলভ করা যায় সেটা দেখব। আমরা যে কোনো সরল রেখা বসিয়ে দিতে পারি গ্রাফ পেপারে, খুব সহজেই বসাতে পারি। গ্রাফ পেপারে খুব সহজেই সরল রেখাগুলো বসাতে পারি। আচ্ছা যে কোনো গ্রাফ পেপারে, ধরো এটা একটা গ্রাফ পেপার, সেই গ্রাফ পেপারে আমরা বসাবো কিছু মান। এই যে x বাই 7 আর y বাই 21 লেস দেন ইকুয়াল টু 1, আমরা এই পুরো অসমতাটা গ্রাফে বসাতে পারি না, কিন্তু যা পারি তা হলো গিয়ে x বাই 7 y বাই 21 ইকুয়াল টু 1 যখন সেটা বসাতে পারি। আমরা তাই শুধু সমীকরণ চিন্তা করব। x বাই 7 এটা x অক্ষকে 7 একক দূরে ভাগ করে, ধরো এটা 7 7 একক দূরে ভাগ করলো, আর y এককে 21 একক দূরে ভাগ করলো। তাহলে এইটা যেটা হলো এটা হলো কি একটা সমীকরণ, এটা একটা সরলরেখার সমীকরণ। আমরা সরলরেখাটা পেয়ে গেলাম। তাহলে সরলরেখা আমরা ধরো পেয়ে গেছি,
আচ্ছা সরলরেখা আমরা পেয়ে গেছি। তো সেই ক্ষেত্রে দেখো এই সরলরেখায় একটা সরলরেখার সমীকরণ আমরা অলরেডি বানিয়েছি, আরেকটা সরলরেখা এখন সেটার সমীকরণ একটু দেখব। এই সরলরেখার ক্ষেত্রে অসমতাটা কোন দিকে যাবে এটা একটু আমরা চিন্তা করি। অসমতাটা কি? অসমতাটা হলো গিয়ে ধরো x/7 y/21 <= 1 আমার যে সমীকরণটা, তুমি চিন্তা করো এই পাশে যে কোনো যে পার্ট গুলো আছে 0 0, এখানে একটা বিন্দু, যে কোনো বিন্দু তুমি ধরে নাও, ধরো 0,0 এরকম একটা বিন্দু তুমি ধরে নিলা। সেই বিন্দুটা যদি তুমি এইখানে বসাও, যে কোনো বিন্দু যদি তুমি ধরে নাও, সেই বিন্দুটা যদি এখানে বসাও তাহলে কি পাবা? আচ্ছা এখানে 0,0 এর ক্ষেত্রে তুমি মানগুলো বসাও, 15,0 এখানে যদি মান 0 হয় তাহলে, আর এখানে 5 0 যদি হয়, আমরা যদি ইকুয়াল টু দেখি যে অবশ্যই এই বাম পক্ষ পুরোটার মান হচ্ছে 0, বাম পক্ষ পুরোটার মান হচ্ছে 0, তাহলে <= 1 ও 5 হবে। এছাড়া তাহলে এই ক্ষেত্রে যা যা কিছু আছে সবকিছু সত্য, এটুকু আমরা বুঝতেই পারি যে এই পক্ষে যা যা আছে সবকিছু সত্য। তাহলে আমার যে প্রথম সমীকরণটা অসমতাটা, এটা দিয়ে বোঝায় একটা অঞ্চলকে, এইখানে যে কোনো বিন্দুই তুমি বসাও এখানে নিয়ে দেখবা যে <= 1 ও 5 এটাই হচ্ছে। অথবা ধরো আরো একটা সমীকরণ, আরেকটা যে সমীকরণ x/12 y/6, এটা x কে 12 একক দূরে এইখানে সেট করেছে আর y কে 6 একক দূরে এইখানে সেট করেছে এই জায়গায়, এটা হলো আরেকটা সমীকরণ। সেখানে সেটাও বলা হচ্ছে <1। তাহলে এই ক্ষেত্রেও একই, এই অঞ্চলটাকে বোঝানো হচ্ছে। কিন্তু কথা হলো কি, আমার দুইটাই মানতে হবে, কাঁচামালের যে শর্ত সেটাও মানতে হবে, সময়ের শর্ত সেটাও মানতে হবে। তাহলে আমি যদি বলি যে শুধুমাত্র যে এই পার্টটুকু সেটার ভেতরেই থেকে যাবে এমন কোনো কথা নেই, পুরো পার্টটুকু থাকতে হবে, পুরো এই পার্টটুকু। আচ্ছা পুরো এই পার্টটুকুর ভেতরে আমরা সমীকরণ দেখব। ধরো এই পার্টটুকুর ভেতরে আমাদের সর্বোচ্চ যে লাভটা সেটা আছে, সেটা কিভাবে বের করতে পারি? এই যে পুরো যে ক্ষেত্রটা আমরা বানিয়েছি সেই ক্ষেত্রের ভিতরে আমরা কিছু পয়েন্টের কথা চিন্তা করব। ধরো এই পয়েন্টটা, এই পয়েন্টের মান 0,0, এটা কোনো মিস নাই। এই যে এই পয়েন্টটা, সেই পয়েন্টের মানটা কত? আমরা দেখেছি যে এটা একটা বিন্দু, সেই বিন্দুটা এসেছে এই সরলরেখা থেকে এবং সেই জায়গায় এটা ছিল 6, তাহলে 0,6 এটা হলো কি এই বিন্দুটা। আবার এই বিন্দুটা সেটা হলো কি 7,0। এই বিন্দুটা কত সেটা আমরা নির্ণয় করিনি, এটা জানতে হবে। কিভাবে আমরা নির্ণয় করতে পারি? দেখো এটা একটা সরলরেখা এবং এটা আরেকটা সরলরেখা, দুইটা সরলরেখা ছেদ করেছে একটা কমন বিন্দুতে, এই সেই বিন্দু, সেই বিন্দুটার মান আমাদের নির্ণয় করে আনতে হবে। করাটা খুবই সহজ, যদি তুমি সিম্পলি এই দুইটা সমীকরণ সমাধান করে ফেলো তাহলে তুমি খুব সহজে এই দুইটা সরলরেখার সমীকরণটা সমাধান করে ফেলতে পারবে। দেখো যে এই বিন্দুটা কত সেটা বের করে ফেলতে পারবে। কিভাবে? ধরো তুমি এটাকে 1 নাম্বার সমীকরণ একটু চিন্তা করো, অসমতাটা বাদ দিয়ে শুধুমাত্র সমীকরণ, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 আর 2 এই দুইটা সমীকরণ সমাধান করে আমরা কি পাই? দেখো 1 নাম্বার সমীকরণ থেকে যা পাচ্ছি, এখানে 15x আছে, এখানে 5x আছে। আমরা অপনয়ন পদ্ধতির দিকে ধরো যাই, এই সমীকরণকে যদি আমি 3 দিয়ে গুণ করি আমি নতুন একটা সমীকরণ পাই। সেই সমীকরণটা হচ্ছে 15x আবার 10y, তো এটাকে যখন গুণ করলাম এখানে পাচ্ছি 30y, আবার এইখানে ইকুয়াল টু 180, আমরা এইটুকু পেয়েছি। এখন দেখো তো এটা একটা সমীকরণ এবং এটা আরেকটা সমীকরণ, একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ দেয়াই যায়। আমরা যখন বিয়োগ দিব দেখো 15x আর 15x বাদ চলে যায়, যা থাকে তাহলে গিয়ে 30y আর 5y। 30y থেকে যদি তুমি 5y বাদ দাও যা থাকে তাহলে গিয়ে 25y। আবার এখানে 180 থেকে 105 যদি বাদ দাও যা থাকে তাহলে গিয়ে 75, বা y সমান আমরা পাচ্ছি 75 ডিভাইড বাই 25 অর্থাৎ 3। আমরা y এর মানটা অলরেডি বের করে ফেলেছি যে 3 হবে। x এর মানটা কত হবে? x এর মানটাও এখান থেকে বের করে ফেলা যায়। আমরা ধরো যে কোনো একটা সমীকরণে y এর মানটা বসাবো, ধরো এই সমীকরণে বসালাম, y এর মানটা আমরা পেয়েছি 3, তাহলে এই 5y সমান হবে 15। এখন 15x প্লাস 15 ইকুয়াল টু আসছে 15x প্লাস 15 ইকুয়াল টু আসছে 105।
বা আমরা যদি কাটাকাটি করে দেই যা থাকে, তাহলে x প্লাস 1 ইকুয়াল টু হয় 7 বা x সমান হচ্ছে 6। তাহলে এই যে এই বিন্দুটার ভুজ হচ্ছে 6 এবং কোটি হচ্ছে 3। আমরা তিনটা বিন্দুই বের করে ফেলেছি, আমাদের এইটুকু চারটা বিন্দুই বের করে ফেলেছি, এটাই দরকার ছিল। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা জেড ম্যাক্স যখন তোমাদের নির্ণয় করা লাগবে, তোমরা দেখবে কি এই জেড ম্যাক্সটা হচ্ছে এরকম চতুর্ভুজ যদি থাকে একটু দূরের একটা বিন্দু, সেই বিন্দুটাই হচ্ছে বারবার জেড ম্যাক্স। এখন দেখো আমরা সেটা একটু নির্ণয় করে দেখি যে আদৌ সেটাই বারবার জেড ম্যাক্স যে হবে বললাম সত্য কিনা, এই ক্ষেত্রে সত্য হয় কিনা, জেড ম্যাক্স এটা হচ্ছে কিনা। দেখো আমরা জেড ম্যাক্স জেড বলতে কি বুঝেছিলাম, আমরা যদি আগের স্লাইডে ফিরে যাই, ধরো এই ক্ষেত্রে জেড ম্যাক্স আগের স্লাইড আমরা দেখেছিলাম যে জেড ইকুয়াল টু এসেছিল 50x প্লাস 30y। এই যে 50x প্লাস 30y x এর মানটা, এই ক্ষেত্রে আমরা কি করব, কোথায় আমার জেড এর মানটা হাইস্ট হয় আমরা বেশ কিছু বিন্দু দিব। ধরো এই বিন্দুতে আমি যদি x এর মান 0 y এর মানও 0, এটা তো অবশ্যই হাইস্ট না। তুমি যদি তারপরে এই বিন্দুটা নাও, এই বিন্দুটা অলরেডি আমরা বের করে রেখেছি যে 0,6 হবে, তখন দেখবা যে 50 ইনটু 0, x এর মান যেহেতু 0 এই ক্ষেত্রে, প্লাস 30 ইনটু 6 সমান দেখবা যে এটা তো বাদ চলে গেছে 3 6 18 180। হতে পারে হয়তো আমরা পরবর্তীতে আরো একটা বিন্দু দেখে তারপরে বলবো যে এটা ম্যাক্স কিনা। তারপরে যে বিন্দুটা সেটা ধরো যে একই তো 50x 30y, আমরা এই বিন্দুটা নেই 7,0, x এর মান 7 y এর মান 0। আমরা যা করব 50 ইনটু 7 প্লাস 30 ইনটু 0, 5 7 35 350। এটা আগের চাইতে অনেক বড় মান হতে পারে, হয়তোবা এটা যথেষ্ট লাভজনক হতে পারে। আমরা দেখব আরেকটা মান দেখে। এই যে এই বিন্দুটা 6,3, এটা ধরো বসাও, 6,3 যদি বসাও 50 ইনটু 6 প্লাস 30 ইনটু 3, এখানে আসছে 300 প্লাস এখানে আসছে 90, 300 প্লাস 90 অর্থাৎ 390। সবচাইতে বেশি মান আমরা এখানে পাচ্ছি, অর্থাৎ সবচাইতে বেশি লাভ হয়তো 390 টাকা। সেই লাভটা পাবো আমরা তখনই যখন কিনা আমরা 6,3 পরিমাণ করে করে ইউনিট করে করে বানাবো। আমরা বলেছিলাম যে ক বানাচ্ছি x ইউনিট আর খ বানাচ্ছি y ইউনিট, তাহলে আমার বোঝাচ্ছে হলো ক আমরা বানাবো 6টা এবং খ বানাবো 3টা। আচ্ছা, আশা করি তোমরা এখন থেকে যোগাশ্রী প্রোগ্রামের যা যা প্রবলেম আছে সবগুলোই তোমরা সলভ করতে পারবা। 390 টাকা মারুফ হোসেন জুবায়ের আগে বলেছে, ধন্যবাদ। হ্যাঁ, 390 টাকা এটাই হয়েছে। এখন আমি আসলে মেইনলি যেটা তোমাদেরকে শিখাতে চেয়েছি, তোমরা গ্রাফ পেপার ছাড়াই কিভাবে যোগাশ্রী প্রোগ্রামের প্রবলেমটা সলভ করতে পারো সেটা আশা করি আমি শেখাতে পেরেছি। তোমরা গ্রাফ পেপার ছাড়া সিম্পলি ইকুয়েশন সলভের মাধ্যমে বিভিন্ন বিন্দু নির্ণয় করে ফেলতে পারো। এটা কেন এত বড় ইস্যু সেটা বলি যে বিভিন্ন জায়গায় দেখা যায় তোমার হাতে গ্রাফ পেপারটা দিবে না। ভার্সিটি অ্যাডমিশন গুলোতে দেখা যায় তোমার হাতে কোনো গ্রাফ পেপার দিবে না এবং তোমার সময়ের ক্রাইসিসও থাকে, তুমি যে গ্রাফ পেপার ইউজ করবে সেই টাইমটা তোমার থাকে না। তখন তুমি এইভাবে বেশ কিছু প্রবলেম সলভ করে ফেলতে পারো। আমরা আরো একটা প্রবলেম দেখাবো তোমাদেরকে, রিপিটের মতো করে ধরতে পারো। এই প্রবলেমটা দিয়েই আমাদের যোগাশ্রী প্রোগ্রাম কভার করা হবে। তোমরা এখনো যদি কেউ না বুঝে থাকো, আমি শিওর যে এই প্রবলেমটা এখন যদি দেখো তুমি বাকিটুকু বুঝে যাবে, অন্তত ম্যাথমেটিক্যাল যে পার্টটা আছে সেটা বুঝতে পারবা। আমি ধরে নিচ্ছি, দেখো নতুন যে প্রবলেমটা সেটা হলো গিয়ে তোমাকে বেশ কিছু শর্ত দেয়া আছে, পুরোপুরি গ্রাফ পেপার ছাড়া। এবার আমরা কি করলাম, এখান থেকে একটা ধরো আমরা যা করব তাহলে এখান থেকে ধরো, এখান থেকে আমি একটা গ্রাফ পেপারের ধরো এক্স যে পজিটিভ যে পার্টটা সেই পার্টটা শুধু দেখালাম, শুধু পজিটিভ পার্ট আর কিছু না। এইখানে আমার কাছে কিছু বাধা দেয়া আছে, এটা অঋণাত্মক। প্রথম কথা, x is greater than equal to 0, y is greater than equal to 0, এদিকে কোনো কিছু কাউন্টের ভেতরে না। এখন এই ক্ষেত্রে আমার একটা জিনিস দেয়া আছে x plus y less than equal to 5, x এর মান প্লাস y এর মান এই দুইটার যোগফল সবসময় 5 এর চাইতে ছোট হবে। এখন যেহেতু 5 এর চাইতে ছোট হবে, আমরা দেখো কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি।
আমরা এই ধরনের প্রবলেমগুলোতে সবসময় কি করি, সমীকরণটাকে একটা সাইজে নিয়ে আসি, x/5 প্লাস y/5 লেস দেন ইকুয়াল টু 1 এরকম একটা অবস্থায় নিয়ে আসবো। কি হয়েছে, আমি 5টাকে জাস্ট ভাগ করে দিয়েছি পক্ষগুলোতে। আরেকটা কি আছে, x/8 প্লাস y/4 গ্রেটার দেন ইকুয়াল টু 8, এটা আরেকটা সমীকরণ। এটাকেও কি করেছি, জাস্ট আমি গ্রেটার দেন ইকুয়াল টু 1 হবে 8 দিয়ে ভাগ করে দিয়েছি, গ্রেটার দেন ইকুয়াল টু 1 হচ্ছে। এখন যা করব তা কি, আমি জাস্ট মানগুলা এই সমীকরণগুলা আমি এখানে বসাবো। এই যে x/5, x এর এখানে x অক্ষ থেকে 5 পরিমাণ অংশ কেটে নিলাম, y অংশ থেকেও 5 পরিমাণ অংশ কেটে নিলাম। যা থাকছে দেখো কি পরিমাণ থাকছে, যখন 5 পরিমাণ কেটে নিলাম এটা একটা সরলরেখা হচ্ছে, একটা সরলরেখা। আবার x অক্ষ থেকে 8 একক পরিমাণ আমি কেটে নিলাম, y একক থেকে 4 একক পরিমাণ কেটে নিলাম, দুইটা যোগ করে দিলাম, এটা হলো গিয়ে আরেকটা সরলরেখা হচ্ছে। কিন্তু এটা কিন্তু জাস্ট সরলরেখা না, তোমাকে দেখাতে হবে অসমতা দিয়ে। অসমতা কি হয়, যে কোনো এক পাশে সবকিছু সত্য হয়, যে কোনো এক পাশ, হয় এদিকে নয়তো ওদিকে। কোন দিকে এটা তুমি নির্ণয় করবা কিভাবে? করার উপায় হলো গিয়ে সিম্পলি তুমি ইকুয়েশনটার দিকে তাকাবা, যে এই ইকুয়েশনটাই তো আমি বানিয়েছি, এটা এই সরলরেখাটা তো এটারই ইকুয়েশন। তুমি এখানে 0 0 মানটা বসিয়ে দেখো, ধরো 0 বিন্দুটা এদিকে আছে, তুমি যখন 0 বসাবা প্লাস 0 বসাবা, লেস দেন ইকুয়াল টু 5 হচ্ছে, লেস দেন ইকুয়াল টু 5 হচ্ছে, তাহলে এইটা অবশ্যই সত্য। এইদিকে যা যা আছে সবকিছু সত্য, তুমি এইখানে বসিয়ে দিলা, দেখালা যে যা যা আছে সবকিছু সত্য। আবার দ্বিতীয় যেটা আছে সেটা হলো গিয়ে এই পাশেরটা, x + 2y greater than equal to 8। তুমি যদি এই ক্ষেত্রে 0 0 বসিয়ে দেখো, 0 প্লাস ওখানে 0 হচ্ছে greater than equal to 8, কথাটা কি সত্য? অবশ্যই না, এই কথাটা পুরোপুরি মিথ্যা। তাই তোমার এই যে এই ইকুয়েশনের ক্ষেত্রে আমি যদি দেখাই এইরকম ভাবে, এটা সত্য হবে না। এটা করতে হবে কি, ঠিক উল্টা দিকে, 0,0 এর দিকে না, ঠিক তার উল্টা দিকে এই পার্টগুলার সকল x ও y এর জন্য এই দ্বিতীয় অসমতাটা সত্য। এখন দেখো আমাদের কমন পার্ট, এই যে এটা থেকে এদিকে, এইটা থেকে এদিকে একটা কমন অংশ থাকবে, সাধারণ অংশ যেটা দুই জায়গায় আছে, সেটা হলো গিয়ে এই অংশটা। আমার যে পরিমাণ, এই যে z2s - y এর সর্বনিম্ন মান যেটা আমার দরকার, সেটা এই এরিয়ায় 3টা শীর্ষবিন্দু এদের ভেতরেই আছে। এখন 3টা শীর্ষবিন্দু জাস্ট আমার বের করে নিয়ে আসা লাগবে। ধরো এই যে এই পার্টটা, জাস্ট এইটুকু, এটার মান কতটুকু চিন্তা করো। এই যে এইখান থেকে যদি তুমি চিন্তা করো, এটা হলো গিয়ে 0,0, আর এইখানে আমি ইকুয়েশনটা এঁকেছি, এটা কোন ইকুয়েশন, দ্বিতীয়টা। এখানে দেখেছি x/8 হচ্ছে, y/4 হচ্ছে, y কে 4 একক উচ্চতায় সে ছেদ করছে, তাহলে এই জায়গাটা, এই বিন্দুটা অবশ্যই 0,4। আবার এই যে এই বিন্দুটা, এটা কি হচ্ছে, এটা অবশ্যই 0,5 হচ্ছে, কারণ এই যে দ্বিতীয় এই যে এই রেখাটা x/5 y/5, এটাই তো সেটা, সেই সরলরেখা। তুমি দেখতে পাচ্ছ এটা y অক্ষকে 5 একক উচ্চতায় ছেদ করছে, তাহলে এই বিন্দুটা অবশ্যই 0,5। আরেকটা যে বিন্দুটা আছে সেটা হলো গিয়ে এইটা, এটা তোমার বের করা এত সহজে তুমি পারবে না, তোমার হলো গিয়ে ওই আগের মতো সমীকরণ সমাধান করে নিতে হবে। দেখো তো এই যে এই সরলরেখাটা, এটা দিয়ে বোঝায় এই অসমতা, এই অসমতার যে সমীকরণ সেটা, আবার এইটা দিয়ে এটা। কথা হলো গিয়ে এই দুইটা সরলরেখা ছেদ করেছে এই বিন্দুতে, তাদের সমাধানটা তাহলে করে ফেলে আসো খুব সহজে। এইখান থেকে এইখানে জাস্ট অপনয়ন পদ্ধতিতে একটা থেকে আরেকটা বিয়োগ করে এলেই আসলে চলে আসছে। তুমি দেখবা যে x + y = 5, তুমি এইভাবে চিন্তা করবে, এখানে = 5 = 8 এইভাবে চিন্তা করবে, কারণ শুধু ইকুয়েশন নিয়ে কাজ করছি। যখন এইটা থেকে ওই পার্ট, ধরো এই পার্ট থেকে এই পার্ট বিয়োগ দিবা, x + 2y = 8, এটা থেকে x + y = 5, এটা যদি বিয়োগ দাও তুমি যা পাচ্ছ, x x কাটা, 2y থেকে y বাদ দিলে যা থাকে তা হলো গিয়ে শুধু y, এবং 8 থেকে 5 বাদ দিলে যা থাকে তা হলো গিয়ে শুধু 3, অর্থাৎ y এর মান যেটা সেটা হলো গিয়ে শুধু 3। আচ্ছা, এই যে y তুমি পেয়ে গেছো, এখানে কোটিটা তুমি পেয়ে গেছো, ভুজটা কত হবে সেটাও খুব ইজি, তুমি যে কোনো এক জায়গায় মানটা বসিয়ে দাও। ধরো এই জায়গায় এটা হলো গিয়ে 3,
আর এইটার মানটা কত, x সমান হচ্ছে 5 মাইনাস 3, অর্থাৎ x সমান 2। সাথে সাথে তুমি যা পাচ্ছ যে এখানে তুমি পেয়েছিলে 3 আর এখানে 2,3। 2,3 তোমাদের এই বিন্দুটাতে তুমি একটা বিন্দু পেয়েছো। তোমার কাজ কি সর্বনিম্ন মান নির্ণয়। এই সর্বনিম্ন মানটা হয় এখানে 0,4 এ থাকবে, নয়তো 2,3 তে থাকবে, নয়তো 0,5 এ থাকবে। কোথায় থাকবে এটা দেখি। ধরো 2,3 তে, এখানে 2,3 এর জন্য z ইকুয়াল টু 2x মাইনাস y, তো ধরো ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু 2,3, তো 2 ইনটু 2 মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 1, পজিটিভ 1 এসেছে। কোন ক্ষেত্রে, যখন কিনা তুমি এই বিন্দুটা কাজে লাগাচ্ছ, বেশ বড় মান অন্যগুলোর তুলনায়। অন্য ধরো এই বিন্দুটার ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, এই বিন্দুটার ক্ষেত্রে কি হবে, 0,5 এই মানটা বসিয়ে দেখি। 2x মাইনাস y এই জায়গায়, 2x x এর জায়গায় 0 মাইনাস y y এর জায়গায় 5 সমান হচ্ছে মাইনাস 5। এটা কি বেশ ছোট মান না? আগে যে মানটা পেয়েছি 1, তার তুলনায় এটা বেশ ছোট মান। লাস্ট যেটা সেটা হলো কি 0,4, সেই মানটা যদি বসাই 2 ইনটু 0 মাইনাস কি হচ্ছে, মাইনাস হচ্ছে সেই 4, অর্থাৎ 2x মাইনাস y, সেইখানে তুমি পাচ্ছ মাইনাস 4। আমার কাজটা ছিল সর্বনিম্ন মান নির্ণয়, সবচাইতে কম। এবং আমি তাই কি করেছি, এদের মধ্যে আমি সিলেক্ট করব এই মাইনাস 5টা, কারণ এটাই সর্বনিম্ন। z ইকুয়াল টু 2x মাইনাস y এর সর্বনিম্ন মান তাহলে হচ্ছে মাইনাস 5। তাহলে দেখলাম আমরা দুইটা যোগাশ্রয় প্রোগ্রামের সমস্যা দেখেছি, দুইটাই ভালো ভালো ভার্সিটিতে আসা প্রবলেম, এবং দুইটাই আমরা যে কোনো গ্রাফ পেপার ছাড়াই খুব দ্রুত ওইটা করতে পেরেছি। রিয়েল টাইমে তোমরা যখন বুঝে যাবা, দেখবে যে এই প্রবলেমগুলো তুমি 1 মিনিটেরও চাইতে কম সময়ে সলভ করতে পারবা। আশা করি তোমরা যে লাইভ ক্লাসটা করলা, পুরো ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, এবং আমি মনে করি যে তোমাদের হয়তো যোগাশ্রয় প্রোগ্রাম এবং সমতলে বস্তুকণার গতি এই বিষয়ে আর কোনো প্রবলেম থাকবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।